হ্যালো এভরিওয়ান, রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আমরা মডেল কোশ্চেন পেপার 25 এবং 26 কমপ্লিট সলিউশন করেছি। তো আজকে আমরা মডেল কোশ্চেন পেপার 27 সলিউশন করব, বেসিক্যালি সেমিস্টার 1 এর জন্য। এবং অবভিয়াসলি এই সমস্ত সবই কোশ্চেন ন্যাশনাল লেভেল এক্সাম থেকেই তোলা। সুতরাং যারা ন্যাশনাল লেভেলে যে কোনো এক্সাম, বিএসসি নার্সিং হোক, জেই মেন্স হোক, ডব্লিউবিজেই হোক, নিট হোক, তারাও এই কোশ্চেনগুলো সমানভাবে প্র্যাকটিস করতে পারো। এবং যারা সলিউশনটা দেখছো তারা তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং লাইকটা অবশ্যই দেবে অ্যাজ এ টিচার হিসাবে, যে আমাকে অনুপ্রেরণা দেবে যে পরবর্তীকালে আরো ভালো ভিডিও বানানোর জন্য। তো দেখে নাও যে 1 নম্বর কোশ্চেন কি বলছে। 1 নম্বর কোশ্চেন কি বলছে, যে 10 গ্রাম একটি ধাতব হাইড্রোক্সাইডকে উত্তপ্ত করার ফলে 8 গ্রাম ধাতব অক্সাইড পাওয়া যায়, তাহলে ধাতুর তুল্যাঙ্ক ভার কত? আচ্ছা, এই ধরনের প্রবলেম আমাদের করতে গেলে একটা সূত্র আমাদের জানতে হবে, একটা ফর্মুলা অনুযায়ী আমরা করব। একটু দেখে নাও। কনসেপচুয়ালি গেলে হুট করে পারবে না, তাই খুব কম সময় করতে হলে ফর্মুলা অনুযায়ী করতে হবে। একটু দেখে নাও, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ, এই ফর্মুলাটা তোমরা খাতায় লিখে নেবে। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল হাইড্রোক্সাইড। একটু ইংরেজিতে লিখছি, একটু দেখে নাও, কারণ বাংলাতে লিখতে গেলে একটু জায়গাটা বেশি চলে যাবে। ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল অক্সাইড সমান, এটা সমান হবে ওয়েট অফ মেটাল হাইড্রোক্সাইড বাই ওয়েট অফ মেটাল অক্সাইড। দেন আমরা এটাকে কি লিখতে পারি এরপর, যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল হাইড্রোক্সাইডকে আমরা কি করব, দুটো ভাগে ভেঙে নেব। দুটো পার্টে ভেঙে কি লিখতে পারি, ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল ইন্টু ইকুইভ্যালেন্ট ওয়েট অফ OH মাইনাস বাই ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল, এটা ইন্টু নয়, এটা প্লাস হবে, এটা প্লাস, আর ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটাল প্লাস ইকুইভ্যালেন্ট ওয়েট অফ অক্সাইড, মানে O2 মাইনাস। এটা সমান কি হবে, যে কি আছে, ওয়েট অফ মেটাল হাইড্রোক্সাইডের ওয়েট কত দিয়েছে, 10 গ্রাম বাই 8 গ্রাম। এবার আমরা ধরে নেব যে ইকুইভ্যালেন্ট ওয়েট অফ মেটালটা আমরা ধরে নেব E। তাহলে E প্লাস ইকুইভ্যালেন্ট ওয়েট অফ হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট ওয়েট হচ্ছে কত, অক্সিজেনের 16 প্লাস হাইড্রোজেনের 1 বাই 1, যেহেতু একটা মাইনাস চার্জ আছে অর্থাৎ 17 বাই O2 মাইনাসের 16 বাই 2, মানে E প্লাস অক্সাইডের ইকুইভ্যালেন্ট ওয়েট 8, এটা সমান 10 বাই 8। তাহলে এইখান থেকে E ক্যালকুলেশন করলে আমাদের বেরোবে যেটা, সেটা হলো 28। তাহলে অপশন বি হলো কারেক্ট, অপশন বি কারেক্ট। একটু ক্যালকুলেশন করে নেবে, কারণ ক্যালকুলেশনটা করে নিলে এর মান 28 বেরোবে। তাহলে ধাতু তুল্যাঙ্ক ভার 28। তারপর নেক্সট কোশ্চেন, স্তম্ভ 1 এবং স্তম্ভ 2 এর মধ্যে মিলনকরণ করে সঠিক উত্তরটি নির্বাচন করো। হ্যাঁ, এটা দেখো, একটু ডিটেল সলিউশন করছি, একটু দেখে নাও। তাদেরকে একটু ক্লিয়ার করে দিই, না হলে পজ করে তোমরা তুলে নেবে, না হলে এখানে জায়গাটা শর্টেজ। একটু দেখে নাও,
তাহলে কোশ্চেন নাম্বার 2, প্রথম আমরা সমীকরণটা লিখব। সমীকরণ থেকে কি বলছে যে NH4NO3 অ্যামোনিয়াম নাইট্রেট থেকে কি উৎপন্ন হয়েছে N2O প্লাস 2H2। বলছে এখানে কি চাইছে, এখানে 2 গ্রাম এটা দেওয়া হয়েছে, তাহলে N2O কত উৎপন্ন হবে। তাহলে আমরা প্রথম কি করব, NH4 ও NO3 এর মাসটা বার করবো, মোলার মাস, সংকেত ভর যেটা আমরা বলি সেটা বার করে নেব। নাইট্রোজেনের ক্ষেত্রে 14 প্লাস 4 হাইড্রোজেন 4 প্লাস আবার নাইট্রোজেন 14 প্লাস 16 ইন্টু 3, মানে অক্সিজেন 3টে আছে, তাহলে এটা বেরোবে 80 গ্রাম। তাহলে 80 গ্রাম, তাহলে আমরা এই মোলার মাস 80 গ্রাম পেলাম। এবার N2 এর মোলার মাস আমরা কত বার করব। N2 এর মোলার মাস কত, N2O 14 ইন্টু 2 নাইট্রোজেন প্লাস 16 মানে কত 44 গ্রাম। তাহলে আমরা এই ইকুয়েশন থেকে পাচ্ছি যেটা হলো যে 80 গ্রাম NH4NO3 থেকে 44 গ্রাম N2O উৎপন্ন হচ্ছে সমীকরণ থেকে। এক মোলের ওয়েট আমরা এটা পেয়েছি। তাহলে 2 গ্রাম NH4NO3 থেকে আমরা পাবো তাহলে 44/80 ইন্টু 2, তাহলে এটা হবে কত, এটা হবে 1.1 গ্রাম। তাহলে আমরা কোনটা পেলাম, দেখো 1.1, অর্থাৎ অপশন বি এর সঙ্গে আমাদের মিলে গেছে। বি তে কি দিয়েছে 1.1। তাহলে এবার 2 নম্বর কোশ্চেন আমরা করব। 2 নম্বর কোশ্চেনে আমরা করতে 2 নম্বর কোশ্চেন তোমাদের একটু ভুল আছে, তো আমি করে দেখিয়ে দিচ্ছি। 2 নম্বরটা একটু দেখে নাও। তো প্রথম আমরা ইকুয়েশনটা লিখব, 2H2O2 থেকে 2H2O প্লাস O2। এই সমস্ত কোশ্চেন গুলো কি বলতো, বিভিন্ন জেই মেন্স, তারপর নিট, এই সমস্ত এক্সাম থেকে তোলা। তো তুলতে গিয়ে কোথাও ডাটা ভুল করেছে, কোথাও কোশ্চেন ভুল করেছে, সুতরাং সেগুলো আমাদের কারেকশন করতে হচ্ছে, কিছু করার নেই। তোমরা দেখে নাও। তাহলে এটা দিয়েছে 1 গ্রাম, ঠিক আছে। তাহলে আমাদের অক্সিজেন কত হবে 1 গ্রাম দিলে। তাহলে আমাদের প্রথম H2O2 মোলার মাস বার করতে হবে। H2O2 মোলার মাস কত, 2 প্লাস 16 ইন্টু 2 সমান 34। ওকে, তাহলে এই 34 আর অক্সিজেন তো 32 আমরা জানি, আর O2 ক্ষেত্রে O2 কত 32, এত গ্রাম। এবার একটু দেখে নাও, তাহলে এখানে দেখো, আমাদের একটু খেয়াল করে দেখলে দেখতে পাবে যে এখানে কিন্তু 2 মোল H2O2 দিয়েছে থেকে 1 মোল উৎপন্ন, তাহলে 2 মোলের ভর কত, তাহলে এটা পেলাম আমরা 1 মোলের ভর 34, 2 মোল, তাহলে 2 ইন্টু 34 গ্রাম থেকে আমরা কত পাচ্ছি, 1 মোল মানে 32 গ্রাম পাচ্ছি, 32 গ্রাম। তাহলে যেহেতু 1 গ্রাম দেওয়া হচ্ছে, 1 গ্রাম থেকে কত পাবো, 32/2 ইন্টু 34, হ্যাঁ 2 ইন্টু 34, তাহলে 2 ইন্টু 34 থেকে যেটা আমরা পাবো, তাহলে 32 তো 2 ইন্টু 34, এটা পাবো আমরা 0.47 গ্রাম, ঠিক আছে, 0.47 গ্রাম। তাহলে দেখো এখানে দেখতে পাবে যে 0.47 গ্রাম কিন্তু কোনোটা নয়, এটাও 0.47 নয়, 0.47 নয়। আচ্ছা, তারপরেরটা আমরা করে নিই। তারপরে CaCO3টা এখানে করছি, একটু দেখে নাও 3 নম্বরটা। এভাবে প্রথম ইকুয়েশনটা নিচ্ছি, COCO3
হিট দিলে ডিকম্পোজিশন হয়ে CaO প্লাস CO2 উৎপন্ন হচ্ছে। তাহলে এখানে 1 গ্রাম দিয়েছে। আমরা CaCO3 এর মোলার মাস বার করব। মোলার মাস বার করলে ক্যালসিয়ামের 40 প্লাস কার্বন 12 প্লাস 16 ইন্টু 3 তখন এটা কত বেরোবে? 100 গ্রাম বেরোবে। 100 গ্রাম, একটু এখান থেকে তাহলে 100 গ্রাম আমাদের। আর CaO মাসটা চাইছে, এটার মাসটা চাইছে। আর CA এর মোলার মাস হচ্ছে 56 গ্রাম। তোমরা 40 প্লাস 16 16 মানে তাহলে এবার আমরা যেটা করবো, তাহলে আমাদের 1 গ্রাম, তাহলে 1 গ্রাম, তাহলে 100 গ্রাম থেকে 100 গ্রাম যদি নেই, 100 গ্রাম নিলে CaCO3 নিলে সেখান থেকে কত? 56 গ্রাম CaO উৎপন্ন হয়। তাহলে 1 গ্রাম নিলে, 1 গ্রাম CaCO3 নিলে 56 বাই 100 অর্থাৎ 5.6 না 0.56 গ্রাম CaO উৎপন্ন হবে। আর এটা আমাদের দেখো অ্যান্সার আছে। তো এই 0.56 আছে, তাহলে এটা মিলে গেছে। তাহলে এইটা ওই 0.47 হবে, সেই জায়গায় 0.94 লিখে দিয়েছে। ওকে, এটা ভুল আছে। তাহলে অপশন দেখো 1B, 1B, 2C, হ্যাঁ 2C হবে, আর 3 যেহেতু এ হচ্ছে, তাহলে আমাদের অপশন বি হলো কারেক্ট। ঠিক আছে, তোমরা কারেকশন করে নেবে, মানটা ভুল এসছে যদি পরীক্ষায় পড়ে ওই অ্যান্সারটাই করবে। এবার আমাদেরকে এটা ক্লিয়ার করতে হবে। 3 নম্বর কোশ্চেন কি বলছে? 3 নম্বর কোশ্চেন বলছে 4.2 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে দ্রবীভূত করতে 1 নরমাল HCl এর ড্যাশ আয়তন প্রয়োজন। 1 নরমাল HCl এর ড্যাশ আয়তন প্রয়োজন। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে 4.2 গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেটকে দ্রবীভূত করতে 1 নরমাল HCl, তাহলে আমাদের HCl এর সঙ্গে ম্যাগনেসিয়াম কার্বনেটের রিয়াকশনটা জানতে হবে। একটু ক্লিয়ার করছি, তোমরা পজ করে সবাই দেখে নেবে। দেখো, আগে আমাদের রিয়াকশনটা আগে আমরা লিখব। ঠিক আছে, দেখো এইখানে আমি প্রথম রিয়াকশনটা লিখছি। দেখো 3 কোশ্চেন, MgCO3 ম্যাগনেসিয়াম কার্বনেট, MgCO3 এটা সলিড প্লাস 2HCl থেকে MgCl2 aqueous প্লাস H2O লিকুইড প্লাস CO2 গ্যাস, CO2 গ্যাস। তাহলে এটা হচ্ছে আমাদের মেইন কোয়েশ্চেন। এবার কত নিয়েছে? 4.2 গ্রাম নেওয়া হয়েছে ম্যাগনেসিয়াম কার্বনেট। এবার আমরা ইকুয়েশন দিয়ে দেখতে পাচ্ছি যে 4.2 গ্রাম এটা হচ্ছে 1 মোল MgCO3 রিয়াক্ট করে 2 মোল HCl এর সঙ্গে। ঠিক আছে, আমরা প্রথম এখান থেকে মোলার মাস বার করে নেব MgCO3। MgCO3 এর মোলার মাস কত? ম্যাগনেসিয়ামের 24, কার্বন 12 প্লাস 16 ইন্টু 3 সমান হলো 84 গ্রাম। এবার এটা কত মোল, যেহেতু 4.2 গ্রাম দিয়েছে, তাহলে এন সমান নাম্বার অফ মোলস, এন হচ্ছে নাম্বার অফ মোলস আছে। হ্যাঁ, এন সমান গিভিন মাস W/M, আমি ডিটেলস আর লিখছি না, W/M গিভিন মাস বাই মোলার মাস। তাহলে গিভিন মাস কত? 4.2 গ্রাম, আর মোলার মাস কত? 84। হ্যাঁ, এখানে কিন্তু গ্রাম পার মোল এই কথাটা কিন্তু বললে হবে না। হ্যাঁ, গ্রাম পার মোল, তাহলে এটা কত আসবে? মোল আসবে, এটা বেরোচ্ছে 0.05 মোল, 0.05 মোল।
তাহলে এবার তাহলে এত মোল, তাহলে এখানে আমার 0.05 মোল যদি MgCO3 হয় 4.2 গ্রাম সমান, হ্যাঁ 4.2 গ্রাম সমান কিন্তু, হ্যাঁ তাহলে আমার HCl এর কত প্রয়োজন হবে, এর দ্বিগুণ। আমার HCl যেটা প্রয়োজন হবে, HCl টা কি এর দ্বিগুণ প্রয়োজন হবে, অর্থাৎ HCl প্রয়োজন সমান 2 ইন্টু 0.05 মোল সমান 0.1 মোল। এবার আমাদের একটা জিনিস বুঝতে হবে, 0.01 মোল। এবার যে HCl সম্বন্ধে আমাদের একটু জানতে হবে, একটু দেখে নাও, একটু HCl সম্বন্ধে জেনে নাও যে 1 নরমাল, উপরেই লিখছি এখানে 1 নরমাল HCl সমান 1 মোলার, প্রথম চ্যাপ্টার থেকে 1 মোলার HCl। কারণ HCl এর জেড ফ্যাক্টর কত, HCl এর বা বেসিসিটি, এটা তো অ্যাসিড মানে আর ক্ষারকত্ব থাকবে, ক্ষারকত্ব কি হবে 1, কারণ এ কি হবে বিয়োজিত হয়ে H প্লাস দেয় আর Cl মাইনাস দেয়, তাহলে কটা OH মাইনাস খেতে পারবে, একটা OH মাইনাস তাহলে যেতে পারবে। তাহলে এর ক্ষেত্রে নর্মালিটি আর মোলারিটি সমান। আর মোলারিটি বা নর্মালিটি, মোলারিটি অর্থ যে 1000 ml এর মধ্যে 1 মোলার আছে, মোলার 1 মোল আছে, সোজা কথা 1 মোল আছে, 1000 ml এর মধ্যে 1 মোল আছে। তাহলে 1000 ml এর মধ্যে যদি 1 মোল থাকে, অর্থাৎ 1 মোল যদি থাকে 1000 ml এর মধ্যে, তাহলে 0.1 মোল থাকবে কত ml এর মধ্যে, 100 ml এর মধ্যে। তাহলে এই 100 ml HCl টা রিকোয়ার হবে 4.2 গ্রাম MgCO3 কে দ্রবীভূত করতে। তাহলে আমাদের অপশন কি হবে, অপশন হবে বি। তোমরা বুঝতে পারলে নাকি বলো, যে তাহলে এই যে অ্যান্সারটা, যে যদি আমার পুরো 84, আমরা এখানে কি দেখতে পেলাম যে 84 গ্রামকে যদি আমরা MgCO3 কে দ্রবীভূত করতে যাই, তাহলে আমার 2 মোল HCl এর প্রয়োজন হয়। সেখান থেকে 4.2 গ্রাম দিয়েছে, 4.2 গ্রাম দেওয়া মানে সেটা মোল আমরা বার করে নিয়েছি 0.05। তাহলে 0.05 মোল যদি ওটা হয়, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট HCl এর রিকোয়ারমেন্টটা কত, তাহলে HCl এর যে প্রয়োজন সেটা হচ্ছে কি 2 ইন্টু 0.05, তাহলে সেটা 0.1 মোল হচ্ছে। তাহলে 0.1 মোল, 1 মোলার বা 1 নর্মাল HCl কত ml এর মধ্যে 0.1 মোলটা আছে সেটাই লাগবে। তাহলে যে মোলারিটি যে ডেফিনেশন থেকে 1 মোল 1000 ml এর মধ্যে আছে, তাহলে 0.1 মোল কত 100 ml এর মধ্যে আছে, আর ওটাই আমাদের প্রয়োজন। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি সমস্যা হয় তো কমেন্টে একটু জানাবে, এগুলো একটু টাইম নিয়ে বোঝাতে হয়, তবে আমি যতটা সম্ভব টাইম দিলাম, এর থেকে বেশি আর দেওয়া এখন সম্ভব নয়। যদি তোমাদের সমস্যা থাকে তো কমেন্টে জানাবে, আমি নেক্সট করি। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আচ্ছা, তারপরে 4 নম্বর কোশ্চেন, হ্যাঁ কিছু করার নেই, এটা ক্লিয়ার করে দিতে হবে। 4 নম্বর কোশ্চেনটা করার আগে একটু ক্লিয়ার করে নিই। 4 নম্বর কোশ্চেন কি বলছে, বলছে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে চতুর্থ উত্তেজিত স্তর থেকে ইলেকট্রন অবতরণের জন্য পারমাণবিক বর্ণালীর অবলোহিত অঞ্চলে কয়েকটি রেখা পাওয়া যায়। হ্যাঁ, এটা সিম্পল একটা সূত্র বসাতে হবে, N1 N2 বসালেই হয়ে যাবে। কত নম্বর, 4 নম্বর কোশ্চেন। কি বলছে, চতুর্থ কক্ষ থেকে, অর্থাৎ N2 কত 4 আর N1 কত, চতুর্থ স্তর থেকে ইলেকট্রন অবতরণের জন্য পারমাণবিক বর্ণালী অবলোহিত কয়টি রেখা, অবতরণ মানে নিচটা N1 সমান 1 ধরে নাও তাহলে। হ্যাঁ, এবার আমরা যেটা বর্ণালীর সংখ্যা, বর্ণালীর সংখ্যা সমান N2 মাইনাস N1, N2 মাইনাস N1 প্লাস 1 বাই 2। তাহলে এখানে কি হবে,
4 minus 1, 4 minus 1 plus 1 by 2, 3 into 4 by 2, 6, 12 by 2, 6, তাহলে অপশন হবে ডি, অপশন হলো 5 নম্বর কোশ্চেন। এটাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। নাম্বার 5, এটা হচ্ছে জেই মেন্সে পড়েছে। হ্যাঁ, জেই মেন্সের কোশ্চেন, মেন্সে 2022 তে পড়েছে শিফট 1 এর কোশ্চেন। ঠিক আছে, সুতরাং বুঝতেই পারছো যে প্রত্যেকটা কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। সুতরাং যারা কনসেপচুয়ালি বুঝতে চাও তারা বোঝো, আর না হলে তারা স্কিপ করে করে শুধু অ্যান্সারটা দেখে চলে যাবে, আর একটু সলিউশনটা হালকা ফুলকা একটু দেখে নেবে, তাহলে তোমাদেরই নলেজ বাড়বে। তাহলে অ্যান্সার করবে। কি বলছে অ্যাসারশন, যে হাইড্রোজেন পরমাণু 2s কক্ষকের শক্তি লিথিয়াম পরমাণু 2s কক্ষকের শক্তির তুলনায় বেশি। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। এবার কেন ঠিক আমি এক্সপ্লেনেশন করছি। তারপর বলছে পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে একই উপকক্ষের কক্ষকগুলির শক্তি হ্রাস পায়, এটাও ঠিক। অর্থাৎ অপশন এটা হলো কারেক্ট। ওকে, এবার আমি কিভাবে ম্যাথমেটিক্যালি প্রুভ করছি সেটা একটু দেখে নাও। দেখো দেখি 5 নম্বর কোশ্চেন কি বলছে, হাইড্রোজেন পরমাণু। তাহলে এটা করতে গেলে আমাদের জেড ইফেক্টিভ বলে একটা ফ্যাক্টর হয়, সেই জেড ইফেক্টিভটা জানতে হবে। যে জেড ইফেক্টিভ বলতে কি, জেড ইফেক্টিভ বলতে ইফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। তাহলে জেড ইফেক্টিভ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল y by e 1 by e to the n, আর it is এনার্জি অফ অরবিটাল, এনার্জি অফ অরবিটাল, এনার্জি অফ অরবিটাল। এবার এটা জেনে রাখো যে জেড ইফেক্টিভ সমান হয়, জেড ইফেক্টিভ সমান হয় জেড মাইনাস জেড কোর, বা জেড কোরটা কি আমি একটু পরে বলছি। জেড যেটা, এটা হচ্ছে অ্যাটমিক নাম্বার, অ্যাটমিক নাম্বার। তাহলে আমাদের হাইড্রোজেনের ক্ষেত্রে বার করতে বলছে, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কি হয়, ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, আর কি 2s, কি 2s তো 0, 2s এ কোনো ইলেকট্রন নেই। আর লিথিয়াম 2s এর যদি কোনো ইলেকট্রন না থাকে, তাহলে 2s এর ক্ষেত্রে জেড ইফেক্টিভ কি করে বার করবো। 2s এর ক্ষেত্রে জেড ইফেক্টিভ হবে জেড কত, পরমাণু ক্রমাঙ্ক কত 1, জেড ইফেক্টিভ হবে যে অরবিটালের বার করতে বলছে, তা জেড কোরের মানটা হবে তার ভিতরের কটা ইলেকট্রন আছে। তাহলে এর ভিতরে কটা ইলেকট্রন আছে, একটা, তাহলে এটা জেড ইফেক্টিভ কত আছে 0। এবার যদি হাইড্রোজেনের ক্ষেত্রে হয়, এই লিথিয়ামের ক্ষেত্রে হয়, লিথিয়ামের তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন 1s2, 2s1, তাহলে এর ক্ষেত্রে জেড ইফেক্টিভ কি হবে, জেড ইফেক্টিভ হবে জেড, জেড কত 3 মাইনাস জেড ইফেক্টিভ কত হবে এই ভিতরের ইলেকট্রন, 2s এর ক্ষেত্রে বলছে ভিতরের ইলেকট্রন কত 2, তাহলে কত হবে 1। তাহলে কার জেড ইফেক্টিভ বেশি, তাহলে জেড ইফেক্টিভ কি লিথিয়ামের ক্ষেত্রে বেশি। তাহলে আমরা কি সম্পর্কটা পড়েছি, জেড ইফেক্টিভ যত বেশি হবে এনার্জি অফ অরবিটালের এনার্জি কত হবে, তত কি হবে কম হবে। তাহলে জেড ইফেক্টিভ যার বেশি তার এনার্জি কম। তাহলে বিবৃতি যে এটা বলেছে এটা কারেক্ট বলেছে, যে 2s এর কক্ষকের শক্তি লিথিয়াম পরমাণু 2s কক্ষকের শক্তির তুলনায় বেশি, মানে ঠিক বলেছে। ঠিক আছে, মানে ইএন হাইড্রোজেন গ্রেটার দেন ইএন এনআই। ওকে, এবার কারণটাও এইখান থেকেই ব্যাখ্যা হয়ে যাবে। কারণটা একটু দেখে নাও। কারণটা কি বলেছে, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সঙ্গে সঙ্গে উপকক্ষের কক্ষকগুলির শক্তি হ্রাস পায়। দেখো পরমাণু ক্রমাঙ্ক কি, এইটা, এই জেড এর মানটা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে এই জেড এর মানটা যত বৃদ্ধি পাবে তত কি হবে, জেড ইফেক্টিভ বৃদ্ধি পাবে। তাহলে জেড ইফেক্টিভ বৃদ্ধি পাওয়া মানে কি হবে, তার অরবিটালের এনার্জি কি হবে, হ্রাস পাবে। তাহলে জেড যত বৃদ্ধি পাবে, জেড ইফেক্টিভ তত বৃদ্ধি পাবে, অরবিটালের এনার্জি তত কি হবে, হ্রাস পাবে, ইনভার্সলি প্রপোর্শনাল। তাহলে কি হবে, যে বিবৃতিও কারেক্ট,
কারণও কারেক্ট, অপশন এ কারেক্ট। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 কি বলেছে? 6 বলেছে হিলিয়াম প্লাস আয়নের তৃতীয় এবং প্রথম বোর কক্ষের মধ্যবর্তী দূরত্ব কত? তৃতীয় ও প্রথম বোর মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, চলো কত নাম্বার? কোশ্চেন নাম্বার 6। তাহলে আমরা কি জানি যে বোর কক্ষপথের মধ্যবর্তী দূরত্ব, তাই তো? মধ্যবর্তী দূরত্ব বার করতে বলছে। তাহলে আমরা আর এর এক্সপ্রেশনটাকে বার করব। আর এর এক্সপ্রেশনটা আমরা কি জানি? 0.53 n স্কোয়ার বাই জেড। এটা আমরা অ্যামস্ট্রং এ জানবো। ঠিক আছে, এবার অ্যামস্ট্রং এ জানতাম, অ্যামস্ট্রং এই থাক, লাস্টে কি করা যায় না করা যায় আমরা তখন। এবার যদি হিলিয়ামের ক্ষেত্রে, যার জেড কি অ্যাটমিক নাম্বার ছিল আর এন হচ্ছে কি প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, তাহলে আর যদি হিলিয়াম হয় তাহলে আর হিলিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে বলছে, হিলিয়াম প্লাস আয়নের ক্ষেত্রে তাহলে 0.53 হিলিয়াম হলে তাহলে তৃতীয় বর্গ কক্ষপথ, অর্থাৎ এন সমান কি? এন সমান 3 আর জেড সমান কত? যেহেতু হাইড্রোজেন হিলিয়াম 2, তাহলে 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার নেবে 3 এর স্কোয়ার, 3 স্কোয়ার বাই 2। আর আর এটা হচ্ছে আর আর হিলিয়াম প্লাস এক নম্বর কক্ষপথ হলে 0.53 কক্ষপথের ব্যাসার্ধ, তাহলে এখানে 1 এর স্কোয়ার বাই 2। তাহলে এটা যদি আমরা করি, ডিফারেন্ট করি, তাহলে আর হিলিয়াম প্লাস 3, এটা থেকে আর হিলিয়াম প্লাস এটা 1, তাহলে এটা 0.53 কমন নিয়ে নেব, 0.53 এটা 3 স্কোয়ার বাই 2 মাইনাস 0.53 1 বাই 2, তাই 0.53 এটা কত হবে? 9 বাই 2 মাইনাস হাফ সমান, এটা যেটা আসবে 0.53 ইন্টু 8/2 আর কি, 8/2 4 আসবে, তোমরা ক্যালকুলেশন করে নেবে। এটা 4, এটা অ্যামস্ট্রং এ, কিন্তু আমি কিন্তু পিকোমিটারে এখনো চেঞ্জ করিনি। তাহলে এটা যদি অ্যামস্ট্রং এ আছে, এটা আমরা কি করব, 1 অ্যামস্ট্রং সমান, এটা হচ্ছে 2.12 ইন্টু 10⁻⁻10 মিটার। 1 অ্যামস্ট্রং সমান, আর 10⁻⁻10 মিটার সমান কত পিকোমিটার? 2 ইন্টু 100 পিকোমিটার। হ্যাঁ, 100 পিকোমিটার, তাহলে এটা কত হবে? 212 পিকোমিটার। দেখি কোন অপশন আছে, অপশন মিলেছে কিনা। আচ্ছা, 212 পিকোমিটার, হ্যাঁ 2116, তাহলে অপশন কোনটা হবে? অপশন এ, অপশন এ হবে কারেক্ট। তারপর 7 নম্বর কোশ্চেন বলছে বেরিলিয়াম 3+ আয়নের ক্ষেত্রে লিমেন সারির প্রথম রেখা এবং হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বামার সারির দ্বিতীয় রেখার তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত। খুবই ভালো কোশ্চেন। তাহলে বেরিলিয়াম 3+, আচ্ছা, যেহেতু তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত চাইছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের যে সমীকরণটা জেড দিয়ে, সেটা আমরা আগে লিখব। ঠিক আছে, এটা যেহেতু এইখানে আমরা করব, একটু জায়গা বেশি লাগবে, তো এটা আমাদের ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, ক্লিয়ার করে নিচ্ছি, তোমরা পজ করে আবার দেখে নেবে সেই একই কথা। দেখে কোশ্চেন 7।
তাহলে আমরা আগে সূত্রটা লিখবো, যেটা আমরা জানি 1/λ সমান r ইন্টু জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার, যে সূত্রটা আমরা জানি। হ্যাঁ, আর কি, আর হলো রিডবার্গ কনস্ট্যান্ট। ঠিক আছে, এবার যেহেতু আমাদের কি বলছে, বেরিলিয়ামের ক্ষেত্রে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম। বেরিলিয়ামের ক্ষেত্রে জেড কত? বেরিলিয়ামের ক্ষেত্রে জেড সমান 4। তাহলে আমরা যেহেতু লিমেন শ্রেণী বলছি, তাহলে লিমেন সিরিজ যদি হয়, তাহলে লিমেন সিরিজের ক্ষেত্রে লিমেন সিরিজ, বামার সিরিজ, লিমেন সিরিজের ক্ষেত্রে যদি হয় তাহলে কি হবে, লিমেন সিরিজ প্রথম রেখা মানে n1 সমান 1 আর n2 সমান কি হবে 1 2 থেকে আসবে। প্রথম রেখা যেহেতু বলেছে, আমি আর ডিটেলসে যাচ্ছি না এখানে। 1/λ সমান r ইন্টু 4 স্কোয়ার 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার। তাহলে এটা হবে 16r, তাহলে এটা হবে কি ইন্টু 4, এটা উপরে 3। তাহলে এটা 1/λ, এটা কার বেরোলো, বেরিলিয়াম 3+ লিমেন সিরিজের ক্ষেত্রে বেরোলো, লিমেন সিরিজের ক্ষেত্রে বেরোলো। তাহলে এটা আলটিমেট কত বেরোচ্ছে, 16, তাহলে 4 ইন্টু 3 ইন্টু r। এটা এন লিখে দিই যেহেতু লিমেন সিরিজ। আচ্ছা, এবার হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে হাইড্রোজেন, তাহলে এখানে বেরিলিয়ামটা লেখা বি কত 3+। আচ্ছা, এবার 1/λ হাইড্রোজেন কত আসবে, আর এর তো Z1, তাহলে 1 ইন্টু কি সিরিজ বলেছে, লিমেন বামার সিরিজ। বামার সিরিজের ক্ষেত্রে এন এর মান কত, বামার সিরিজের ক্ষেত্রে n1 হবে বামার শ্রেণীর দ্বিতীয় রেখা, অর্থাৎ এখানে n1 তো 2 অলওয়েজ, আর n2 হবে যেহেতু দ্বিতীয়, তাহলে 3 4, তাহলে 4 হবে। তাহলে 1/n1 হচ্ছে 2 স্কোয়ার মাইনাস 1/4 স্কোয়ার, n2 এর মান 4। তাহলে মানটা বসিয়ে দাও, 1/λh সমান r 1/4 মাইনাস 1/16, তাহলে যেটা আসবে r ইন্টু 3/16। তাহলে এদের যদি রেশিও করা হয়, তাহলে λh সমান করে দাও 16/3r, আর ল্যামডা b3+ 1/12r। যদি এদের রেশিও করি, 4/4 রেশিও করতে বলেছে, ল্যামডা b3+ বাই ল্যামডা h সমান কি হবে 1/12r ইন্টু 3r, 3rটা উপরে চলে যাবে 16, প্লাস 1/64, 1:64, এটা হচ্ছে অ্যান্সার। দেখি এটা আছে কিনা। হ্যাঁ, অপশন বি আছে, 1:64। ওকে, তারপরে নাম্বার 8 কোশ্চেন, ড্যাশ কোয়ান্টাম সংখ্যা কক্ষকের আকৃতি নির্দেশ করে। ড্যাশ কোয়ান্টাম সংখ্যা কক্ষকের আকৃতি নির্দেশ করে, যেটা হচ্ছে গৌণ কোয়ান্টাম সংখ্যা, যেটা এল এর মান দিয়ে, এল এর মান কত হলে সেটা এস হবে, এস গোলাকার হবে, এল এর মান 1 হলে
পি হবে ডাম্বেল, সবগুলো কি এল এর মানের উপর ডিপেন্ড করে, অর্থাৎ গৌণ কোয়ান্টাম নাম্বার। তার নিম্নোক্ত কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে? হ্যাঁ, ইলেকট্রন আগে প্রবেশ করবে যার সব থেকে কম এনার্জি হবে। তাহলে এখানে কি, এখানে 5 প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, এখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 5, কিন্তু n প্লাস এল এর মান হয়ে যাবে 6, n প্লাস এল সমান 6 হয়ে যাবে। এখানে তো 6 আছে, অলরেডি আছে এনার্জি হাই, তাহলে এখানে আগে হবে, এখানে 4 প্লাস 2 মানে এখানেও 6 হয়ে যাচ্ছে, n প্লাস, তাহলে এইটা এতে ঢুকবে ইলেকট্রন। এবার 10, কোশ্চেন নাম্বার 10, কোন মৌলর জোড়টি রাসায়নিকভাবে পরস্পর সাদৃশ্য? সেই ডায়াগোনাল সম্পর্ক, কর্ণ সম্পর্ক আমরা যাকে বলি। তাহলে এখানে কর্ণ সম্পর্ক অক্সিজেন আর ফ্লোরিনের কর্ণ সম্পর্ক, ঠিক আছে? অক্সিজেন ফ্লোরিন কর্ণ সম্পর্ক না, বেরিলিয়াম অ্যালুমিনিয়াম, হ্যাঁ বেরিলিয়াম আর অ্যালুমিনিয়ামের কর্ণ সম্পর্ক এরকম আছে, বেরিলিয়াম উপরে আছে, ঠিক অ্যালুমিনিয়াম এরকম আছে গ্রুপ 13-এ। তাহলে অপশন বি কারেক্ট। এটা নেই, সালফার ক্লোরিনে নেই, নাইট্রোজেন সালফারের নেই, ঠিক আছে? তারপরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, আইনীয় ব্যাসার্ধের কোন ক্রমটি সঠিক? যে আইনীয় ব্যাসার্ধের ক্রম কোনটি? আমরা যত জানি যে যদি এ থেকে এ মাইনাস অ্যানায়ন হয় তাহলে কিন্তু সাইজ বৃদ্ধি পায়। তাহলে দেখো কোনটায় 3 মাইনাস এ থেকে S2 মাইনাস এ থেকে K প্লাস এর সাইজ বেড়ে যায়, না এটা ভুল। S2 মাইনাস না, P3 মাইনাস এর সাইজ সব থেকে বড় হবে, এটা ভুল। তাহলে এটা থেকে P3 মাইনাস S2 মাইনাস K প্লাস, হ্যাঁ অপশন সি কারেক্ট। তারপরে 117 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলের চিহ্ন কি হবে? মৌলের চিহ্ন, তাহলে 12 নম্বর কোশ্চেন, 117 অর্থাৎ কি হবে? 117 মানে 1 এ কত, আন, আন, আনান কি হবে? সেপ্ট, সেপ্ট, তাহলে ইউ ইউ এস, অপশন ইউ ইউ এস, অপশন এ কারেক্ট। 12 কোশ্চেন, অপশন ইউ ইউ, হ্যাঁ 117 তো ইউ ইউ এস, ঠিক আছে। 13 কোশ্চেন, নিচের কোন প্রক্রিয়াটির শক্তির শোষণ ঘটে? হ্যাঁ, এই কোন প্রক্রিয়াটির শক্তির শোষণ ঘটে, অর্থাৎ কি এনার্জি দিয়ে ইলেকট্রনটাকে প্রবেশ করাতে হবে। O2 মাইনাস থেকে ওটা এখানে শক্তি শোষণ ঘটবে না, এখানে n থেকে n মাইনাস করতে গেলে শক্তি শোষণ ঘটবে। তার কারণটা আমি বলে দিচ্ছি, তার কারণটা হলো 13 কোশ্চেন, তার কারণ হচ্ছে নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস জানতে হবে। নাইট্রোজেনের উত্তর 7 ইলেকট্রন নাম্বার, 1s2 2s2 2p3, তাহলে 2s এ কত, দুটো ইলেকট্রন, 2p তে কটা, তিনটে ইলেকট্রন। তাহলে দেখো এই হাফ ফিল্ড হয়ে আছে, এক্স এনার্জি হাই আছে, তাহলে স্টেবিল। তাহলে যদি স্টেবিল হয় এখানে তোমাকে ইলেকট্রন আগে নিতে চাইবে না, কিন্তু তুমি যদি বাই ফোর্স দিতে চাও তাহলে এনার্জি আগে দিতে হবে, তার জন্য কি হবে, শক্তি শোষিত হবে। তার জন্য অপশন বি কারেক্ট। তারপর বলছে 14 কোশ্চেন, লুইস ডট গঠন ইলেকট্রন জোড়ের সমভাবে ব্যবহার এবং অষ্টক সূত্রের সাপেক্ষে বিভিন্ন মৌল আয়নের বন্ধন চিত্র প্রকাশ করে। হ্যাঁ, লুইস ডট গঠন কিন্তু ইলেকট্রন জোড়ের সমভাবে ব্যবহার এবং অষ্টক সূত্রের সাপেক্ষে বিভিন্ন মৌল ব্যাখ্যা করে। হ্যাঁ, বিবৃতি 1 কারেক্ট। এবার কি বলছে বিবৃতি, বিবৃতি 2 কি বলছে? অষ্টক সূত্র বিভিন্ন নিষ্ক্রিয় গ্যাসের বিভিন্ন যৌগ যেমন HCF2 HCOF4 ইত্যাদি গঠনে ব্যাখ্যা করে, ইত্যাদি গঠনে ব্যাখ্যা করে, না এটা ভুল। যে ইত্যাদি গঠনে কিন্তু অষ্টক সূত্র যে এটা শুধু ব্যাখ্যা করে তা নয়। তাহলে বিবৃতি 1 সত্য, কিন্তু বিবৃতি 2 কিন্তু মিথ্যে। কোশ্চেন নাম্বার 15, হ্যাঁ কোশ্চেন নাম্বার 15 দেখো কি বলছে, নিচের কোন কক্ষক জোটটিতে অভিলেপন অসম্ভব? দেখো এস, একটু দেখে নাও 15 কোশ্চেন, দেখো এস এর সঙ্গে সে পি এক্স আসুক আর পি জেড আসুক আর পি ওয়াই আসুক, সবাই কিন্তু এইভাবে অভিলেপন করে যাবে, এখানে কিন্তু কোনো সমস্যা নেই। ঠিক আছে, তবে পি ওয়াই পি ওয়াই, তাহলে পি ওয়াই পি ওয়াই যদি এরকম যদি ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি ওয়াই হয়, এটা যদি ওয়াই হয়, তাহলে সে ওয়াই অ্যাক্সিসে দুজন তো অভিলেপন করে যাবে, এটাও কোনো সমস্যা নেই। তাহলে অপশন বিও কোনো সমস্যা নেই। আর এস এস তো অভিলেপন করবে, এরকম করে এস এস অভিলেপন করে যাবে, এটাও কোনো সমস্যা নেই। কিন্তু পি এক্স পি জেড যদি একজন এইভাবে থাকে আর একজন যদি এইভাবে থাকে, তাহলে কোনোদিনও অভিলেপন সম্ভব নয়, অর্থাৎ অপশন কি হবে,
অপশন ডি হবে কারেক্ট, পিএক্স পিজেড অ্যাভেলেবল হতে পারে। কোশ্চেন নাম্বার 16, নিচের কোনগুলি অধ্রুবীয়? দেখো কোনগুলি অধ্রুবীয়, একটু ডাইপোল মুভমেন্ট দিয়ে একটু দেখে নাও। ডাইপোল মুভমেন্ট 16 কোশ্চেন। অধ্রুবীয় কোনগুলি? দেখো ওয়াটার তো ধ্রুবীয়, মানে এটা বাদ দাও। অধ্রুবীয় কোনটা? H2S। H2S এ আমরা H2S এর মধ্যে SO2 টা দেখো, SO2 কিন্তু ধ্রুবীয়, এখানে ডাইপোল মুভমেন্ট থাকবে। আমরা যেটা হচ্ছে কি অপশন যেটা পাবো CO2, অপশন সি। অপশন সিটা একটু দেখো তো, সি ডবল বন্ড ও ডবল বন্ড ও, তাহলে কি এখানে দেখো ক্যান্সেল ইচ আদার বল মুভমেন্ট, তাহলে এখানে কি মিউ সমান 0 কোনো, তাহলে কি এখানে অধ্রুবীয় এটা। BF3 আমরা কি জানি? BF3 হচ্ছে ট্রাইগোনাল প্ল্যানার থাকে, ট্রাইগোনাল প্ল্যানার, তাহলে কি এই দুজনকে ক্যান্সেল করে দিবে ইচ আদার। এই দুজনকে এই দিকে তার মুভমেন্টটা টানবে, অর্থাৎ ভেক্টর সাম এদিকে হবে, আর এই একটা ভেক্টর সাম দিকে ক্যান্সেল করে দিবে ইচ আদার, সমান 0। আর একটা হচ্ছে CCl4, এ তো আদর্শ টেট্রাহাইড্রাল, তাহলে এই কি হবে? ক্যান্সেল করে দেবে এই তিনটের বল মুভমেন্ট, এই দিকে নিচের দিকে থাকবে, এদের সাম এই নিচের দিকে হবে, আর উপর দিকে ওটা টানবে, তাহলে এখানেও কি ক্যান্সেল করে দেবে। 16 কোশ্চেন। তাহলে এবার 17 কোশ্চেন কি বলছে? ICl2 প্লাস এর জ্যামিতিক গঠন কি হবে? ICl2 প্লাস, 17 কোশ্চেন, ICl2 প্লাস, তাহলে আমরা হাইব্রিডাইজেশন নাম্বার প্রথম ক্যালকুলেট করব। হাইব্রিডাইজেশন নাম্বার 17, হাইব্রিডাইজেশন নাম্বার ICl2 কি আছে? প্লাস আছে, তাহলে হাইব্রিডাইজেশন নাম্বার হাফ ইন্টু আই কত 7, Cl এর 2 আর মাইনাস 1, তাহলে কত হচ্ছে 8/2 4, sp3, হাইব্রিডাইজেশন sp3, ঠিক আছে। তাহলে sp3 হলে টেট্রাহাইড্রাল হওয়ার কথা, কিন্তু এটা কি হয়? টেট্রাহাইড্রাল, কিন্তু বন্ড পেয়ার কোটা আছে, Cl দুটো আছে, আর এরকম লোন পেয়ার দুটো থাকবে, তাহলে কি ওয়ানটা এবং ভি শেপ, এবং ভির মতো লিখেছে, তাহলে এটা ভি শেপ হবে। তাহলে অপশন কি আছে দেখি, অপশন ভি আছে, হ্যাঁ ভি আকৃতি বিশিষ্ট জ্যামিতিক, অ্যাকচুয়ালি এটা জ্যামিতিক গঠন বলেছে, কিন্তু ভি আকৃতি বিশিষ্ট বলেছে, এটাই নেবে, না হলে চতুস্তলকে হতো, কিন্তু ভি আকৃতি বিশিষ্ট বলছে মানে এটাই নেবে। তাহলে এবার আমরা অপশন কোনটা যাব? অপশন 18, এবার অপশনে কোশ্চেন 18, তাহলে এন ট্রিপল বন্ড সি ডট মাইনাস আয়নে কার্বনের পরমাণু ফর্মাল চার্জ, এই মাইনাসটা যে আছে, এই মাইনাসটা কার্বনের উপরেই আছে, অর্থাৎ -1, অপশন সি কারেক্ট। এবার নিম্নোক্ত কোনটি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন দেখা যায়? অন্ত আণবিক হাইড্রোজেন বন্ধন দেখা যায় যেটা হচ্ছে ক্লোরাল হাইড্রেট, একটু দেখে দিচ্ছি, তাই জন্য এটা ক্লিয়ার করছি, আমাদের পজ করে দেবে। দেখো ক্লোরাল হাইড্রেটটা যদি তোমরা স্ট্রাকচার না জানো, একটু দেখিয়ে দিচ্ছি, যে ক্লোরাল হাইড্রেটটা হচ্ছে এরকম, Cl 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 CH O এবং H থাকে, ও এভাবে H থাকে, ঠিক আছে। আর এখানে এই Clটার সঙ্গে হাইড্রোজেন বন্ড করে, আর এই Clটার সঙ্গে হাইড্রোজেন বন্ড, তাহলে এটা কি অন্ত আণবিক হাইড্রোজেন বন্ড, অর্থাৎ ইন্ট্রামলিকুলার হাইড্রোজেন বন্ড, তাহলে অপশন বি কারেক্ট। আর এটা তো আমি জানি, ওদের করতে হবে সরল ঘনকাকার পৃষ্ঠকেন্দ্রিকে 74%, সব থেকে হাই, তার দেহ কেন্দ্রিকে 68%, আর সরলে 52%, ঠিক আছে। অর্থাৎ অপশন কি কোনটা হচ্ছে দেখে নাও, সরল ঘনকাকার মানে 1C, 1C আছে, 2 আছে, বি 2 আছে, বি, রে অপশন এ কারেক্ট 20।
21 কোশ্চেন কি বলছে, 40 পারমাণবিক ভরবিশিষ্ট একটি কঠিন দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষ হিসেবে ক্লাসিত হলে ওই কঠিনের 8 গ্রাম একক কোষের সংখ্যা কত? 8 গ্রামে একক কোষের সংখ্যা। আচ্ছা, 8 গ্রামে একক কোষের সংখ্যা আমাকে বার করতে বলেছে। তাহলে বিসিসি দেহকেন্দ্রিক মানে কি? বিসিসি, তাহলে বিসিসি যদি হয়, বিসিসি হলে পার ইউনিট সেলে নাম্বার অফ অ্যাটম বা অফ অ্যাটম কত হবে? 2। তাহলে নাম্বার অফ অ্যাটম যদি 2 হয়, পার ইউনিট সেলে নাম্বার অফ অ্যাটম 2। তাহলে আমরা কি জানি, যেহেতু তার পারমাণবিক ভর দিয়েছে, পারমাণবিক ভর, তাহলে 40 গ্রাম 40 গ্রাম এর মধ্যে পরমাণু সংখ্যা, পরমাণু কত? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23, এত সংখ্যক পরমাণু আছে। তাহলে 8 গ্রামের মধ্যে কত থাকবে? 8 গ্রামের মধ্যে পরমাণু সংখ্যা কত থাকবে? 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 8 বাই 40, তাহলে এতগুলো পরমাণু আছে। এবার আমরা কি জানি যে 2 অ্যাটম কত, তাহলে 8 গ্রামের মধ্যে কতগুলো একক কোষ আছে আমাকে বার করতে হবে। তাহলে 2 অ্যাটম, যদি দুটো অ্যাটম, 2 অ্যাটম এর মধ্যে অ্যাটম 2 অ্যাটম থাকে 1 একক কোষ, তাহলে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 8 বাই 40 অ্যাটমে থাকে কত একক কোষ? হাফ ইন্টু 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ইন্টু 8 বাই 40, তাহলে এটা আসবে 6 পয়েন্ট, তাহলে 8 5 40, 5 টু 10 মানে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 22, তাহলে অপশন 10 টু দি পাওয়ার 23, অপশন ডি হলো কারেক্ট। অপশন ডি কারেক্ট। তাহলে এতগুলো একক কোষ। তারপর বলছে 22 কোশ্চেন, কোনটির ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ এর মান সর্বাধিক হবে? দেখো, ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ এর মান সর্বাধিক হবে এবার 22 CO2 ক্ষেত্রে ভ্যান ডার ওয়ালস এবং এর মান সর্বাধিক হবে। অর্থাৎ এখান থেকে একটা গ্রাফ ছিল, জানো তো, তোমাদের ছায়াপ্রকাশনী বইতে আছে। একটু এইখানে যদি আমি গ্রাফটা আঁকার চেষ্টা করি, এখন জেড সমান 1 ছিল, আর দেখবে CO2 একদম নিচ দিয়ে গিয়েছিল, তার উপরে ছিল হাইড্রোজেন, এই উপরে ছিল হাইড্রোজেন হিলিয়াম, তারপরে এইখান থেকে মানে O2টা গিয়েছিল, তাহলে CO2 এর মানটা বেশি হবে। গ্রাফটা একটু দেখে নেবে। তারপর 23 কোশ্চেন, 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 6 গ্রাম হিলিয়াম এবং 16 গ্রাম অক্সিজেন মিশ্রণের মোট চাপ এত হলে অক্সিজেনের আংশিক চাপ কত হবে? 27 ডিগ্রি সেন্টিগ্রেড। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের প্রথম কি করতে হবে? মোল বার করতে হবে। দেখো দেখি কত নম্বর কোশ্চেন, 23, একটু দেখে নাও। আমরা প্রথম মোল বার করবো। তো প্রথম কি দিয়ে 6 গ্রাম হিলিয়াম, 6 গ্রাম হিলিয়াম, তাহলে এন হিলিয়াম, তাহলে হিলিয়ামের ডব্লিউ বাই এম, তাহলে ডব্লিউটা কত দিয়েছে? 6 গ্রাম। হিলিয়ামের এন কত? হাইড্রোজেন হিলিয়াম মানে 4 গ্রাম পার মোল সমান 3/2 এত মোল। আচ্ছা, আর অক্সিজেন কত আছে? 16 গ্রাম O2, তাহলে NO2 সমান
16/32 হাফ মোল। এবার আমরা যেটা বার করব সেটা হচ্ছে কি, যে কি বলতো অক্সিজেনের আংশিক চাপ কত হবে। আমরা কি জানি, পার্শিয়াল প্রেসার PO2 সমান মূল ভগ্নাংশ XO2 ইন্টু টোটাল প্রেসার। টোটাল প্রেসার আমাদের দিয়ে দিয়েছে কত, মোট চাপ 4 atm। তাহলে মোল ফ্র্যাকশন বার করতে হবে, তাহলে NO2 বাই NO2 প্লাস N হিলিয়াম ইন্টু টোটাল প্রেসার। তাহলে এখান থেকে আমরা মোল তো পেয়েছি হাফ 3/2 প্লাস হাফ টোটাল প্রেসার কত 4, টোটাল প্রেসার 4 atm। তাহলে এটা ক্যালকুলেট করলে 1/4 ইন্টু 4 সমান 1 atm, অর্থাৎ পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন কত হচ্ছে 1 atm। তাহলে পার্শিয়াল প্রেসারটা আমার কত হচ্ছে 1 atm। অপশন এ কারেক্ট। তারপর 24 কোশ্চেন ক্লিয়ার করে দিচ্ছি। 24 কোশ্চেনটা কি বলছে একটু দেখানো। 30 আয়তন H2O2 দ্রবণের নরমাল মাত্রা। আচ্ছা, দ্রবণের নরমাল মাত্রা। কোশ্চেন নাম্বার 24। 24 কি বলছে, 30 আয়তন H2O2 দ্রবণের নরমাল মাত্রা। তাহলে আমরা যেটা জানি, এটা স্ট্যান্ডার্ড আগের কোন একটা কোশ্চেনে তোমাদের বলে দিয়েছিলাম যে 5.6 আয়তন, এই কোটেশনটা আমাদের জানতে হবে। আয়তন H2O2 এর মাত্রা সমান 1 নরমাল H2O2 দ্রবণ। 5.6 আয়তন মাত্রা সমান 1 নরমাল H2O2 দ্রবণ। তাহলে 30 আয়তন H2O2 এর মাত্রা সমান 1/5.6 ইন্টু 30 সমান 5.357 নরমাল। তাহলে এটা হবে অ্যান্সার। তাহলে আমাদের এইটা অ্যান্সার ঠিক আছে, হ্যাঁ 5.387। তাহলে অপশন তাহলে বি কারেক্ট। এটা হচ্ছে আমাদের এই কোটেশনটা মনে রাখতে হবে যে 5.6 আয়তন H2O2 এর মাত্রা কারণ 1 নরমাল H2O2 দ্রবণ। তাহলে এখান থেকে আমরা এটা অনুরূপ কত হবে পেয়ে যাব। তাহলে বিবৃতি এ, লিথিয়ামের লবণগুলি জল যুজিত। হ্যাঁ, লিথিয়ামের লবণগুলি জল যুজিত, এটা কারেক্ট। এবং লিথিয়ামের ধ্রুবায়ন ক্ষমতা ওই গ্রুপের অন্যান্য ক্ষার ধাতুগুলির থেকে বেশি। হ্যাঁ, কারণ ওর তো সাইজ ছোট হয়। তাহলে অপশন এও আর উভয় সঠিক এবং সঠিক ব্যাখ্যাও সঠিক। তাহলে অপশন এ কারেক্ট। বলছে BCl2 26 বলছে BCl2 এর আকৃতি কঠিন এবং বাষ্প অবস্থায় হবে যথাক্রমে ড্যাশ এবং ড্যাশ। দেখো, কঠিন হলে সে কি হয়, শৃঙ্খলা আকার হয়। আর যখন বাষ্পীয় অবস্থা থাকে তখন ডাইবার অথবা মনোমার এরকম থাকে। তাহলে অপশন এ কারেক্ট। 27 বলছে যে নিম্নোক্ত কোনটি উভয়ধর্মী প্রকৃতিযুক্ত। যে উভয়ধর্মী প্রকৃতিযুক্ত আমাদের বেরিলিয়াম হাইড্রোক্সাইড, এটা হচ্ছে উভয়ধর্মী প্রকৃতি, ঠিক আছে। এটা হচ্ছে উভয়ধর্মী। তারপর বলছে জিপসামকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করলে নিচের কোনটি পাওয়া যাবে। যেটা হচ্ছে CaSO4 প্লাস হাফ H2O উত্তপ্ত করলে এটা পাওয়া যাবে, হাফ অণু জল থাকবে। হ্যাঁ, তারপর বলছে ডাইবোরেন 29 ডাইবোরেন 2C2E এবং 3C2E বন্ধন সংখ্যা যথাক্রমে। দেখো, ডাইবোরেনটা আমি আবার এঁকে লিখে দিচ্ছি, B2H6, তাহলে BH, BH, H, H,
এইচ এইচ আর এইচ। তাহলে এগুলো হচ্ছে 2C 2E বন্ড, এগুলো, হ্যাঁ, এগুলো হচ্ছে 2C 2E, আর এগুলো হচ্ছে 3C 2E 3C 2E। তাহলে 4 আর 2, তাহলে অপশন কোনটা? এইটা, অপশন সি কারেক্ট। 30 কোশ্চেন। বোরিক অ্যাসিড জলীয় দ্রবণে আয়নিত হয়ে কোনটি উৎপন্ন করে আমরা কি জানি? BOH হোল 3 প্লাস H2O, এটা কি হবে? BOH হোল 4 মাইনাস প্লাস H প্লাস দেয়, সেটি আবার জলের সঙ্গে যুক্ত হয়ে কি হয়ে যায়? H3O প্লাস হয়ে যায়, অর্থাৎ অপশন বি কারেক্ট। কোশ্চেন নাম্বার 30, নিচের অংশটি পড়ে প্রশ্নটির সঠিক উত্তর নির্বাচন করো। কি বলছে? যে ভূত্বকে সব থেকে বেশি পরিমাণে প্রাপ্ত দুটি মৌল অজৈব যৌগ ই তৈরি হয়, যার পলিমারিক আকৃতি চতুস্তলকে, দেখো পলিমারিক আকৃতি চতুস্তলকে যথা বললেই আমাদের মাথায় যেটা হবে SiO2, এটা হবে পলিমারিক। এবার বলছে এই যৌগটি CO2 সঙ্গে বিক্রিয়া করে একটি বিষাক্ত বিযৌগ তৈরি, তাহলে কি? CO অক্সাইড, কার্বন মনোক্সাইড, তাহলে অপশন বি কারেক্ট। 31, না না না, অপশন বি কারেক্ট হবে না, SiO2 হয়। ও হ্যাঁ, দুটোই কারেক্ট, অপশন ডি ও কারেক্ট আর অপশন বি ও কারেক্ট, হ্যাঁ, কার্বন মনোক্সাইড এবং SiO2। 32 কোশ্চেন, নিম্নোক্ত কোনটির আদ্র বিশ্লেষণে রৈখিক সিলিকন পলিমার তৈরি করে? রৈখিক সিলিকন পলিমার তৈরি করে, যেটা কি হবে? রৈখিক পলিমার তৈরি করে। 32, এটা হচ্ছে এইটা CH3 হোল 2, তোমাদের বইতে আছে, একটু আদ্র বিশ্লেষণ গুলো দেখে নেবে। এই CH3 হোল 2 SiCl2, এটা হচ্ছে আদ্র বিশ্লেষিত হয়ে রৈখিক সিলিকন তৈরি করে। 33, একটি উৎকৃষ্ট মানের সিমেন্টে সিলিকা ও অ্যালুমিনিয়ামের অনুপাত কত থাকে? সিলিকন ও অ্যালুমিনিয়ামের অনুপাত যেটা থাকে সেটা হচ্ছে 3, অপশন বি, সিলিকন এবং অ্যালুমিনিয়াম 3:1 আর কি। তারপর 34 বলছে কি SiH3 হোল 3n এবং CH3 হোল 3n এর তুলনায় বেশি ক্ষারীয়। বিবৃতি 1। বিবৃতি 2 বলছে কি SnCl2 2.2H2O একটি বিজারক পদার্থ। তাহলে এখানে কিন্তু যে তুলনায় বেশি ক্ষারীয় বলছে, একটু দেখে নাও তো, স্ট্রাকচারটা দিয়ে একটু এক্সপ্লেনেশন করে নিচ্ছি। দেখো, n SiH3 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 আর SiH3 এ ক্ষারীয় হয় কেন? এর লোন পেয়ারটার জন্য। কিন্তু এই SI এর ভ্যাকেন্ট ডি থাকায় এ কি হয়? এই লোন পেয়ার ব্যাকবন করে দেয়, তার জন্য কি হয়? এই লোন পেয়ারটা থাকে না, তাহলে এর ক্ষারকত্ব কি হয়? কম হয় Ni CH3 থেকে, CH3 হোল 3 থেকে ক্ষারকত্ব কিন্তু কম হয়। ক্ষারকত্ব তাহলে কার বেশি হয়? এর বেশি হয়। তাহলে এর কি বলছে? এর তুলনায় বেশি, তাহলে এটা কিন্তু বিবৃতি 1 কিন্তু মিথ্যে, বিবৃতি 1 কিন্তু মিথ্যে, বিবৃতি 1 মিথ্যে। কিন্তু এখানে এটা একটা তীব্র বিজারক, এটা ঠিক আছে, একটি বিজারক ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অপশন এ কারেক্ট। বিবৃতি 1 মিথ্যা কিন্তু বিবৃতি 2 সত্য। তারপর হচ্ছে নিম্নোক্ত কোনটি তীব্র জারণ ধর্ম আছে? তীব্র জারণ ধর্ম, এটা কি আছে বলো তো? তীব্র জারণ ধর্ম মানে এখানে কি আছে? Pb4+ আছে, তাহলে Pb4+ থেকে কি হতে চায়? Pb2+ হতে চায়, তাহলে ইলেকট্রন সে খাবে, মানে নিজে বিজারিত হবে, অন্যকে কি করবে? জারণ করবে, তাহলে এটা হয় তীব্র জারণ বিশিষ্ট। ওকে, থ্যাংক ইউ। তো আশা করি যেভাবে এক্সপ্লেনেশন করলাম তোমরা খুব ভালো বুঝতে পেরেছো, আমার যেটা মনে হলো। কিন্তু তোমাদের যদি তাও কোনো সমস্যা থাকে, বা সমস্যা থাকতেই পারে, যদি কোনো এক্সপ্লেনেশন তোমাদের মনোমতো না হয়, তাহলে সেটা অবশ্যই কমেন্টে জানাবে, আমি নেক্সট ভিডিওতে ওটা কারেকশন করার চেষ্টা করব। এবং অবশ্যই তোমরা ভিডিওতে একটু লাইক করবে, তাহলে অ্যাজ এ টিচার হিসাবে আমার খুবই ভালো লাগবে।